সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আরে 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 এই সকাল সকাল আমি কাকে দেখলাম? এই যে গজানন পণ্ডিত। হ্যাঁ, ও গজানন পণ্ডিত, গজানন পণ্ডিত। বলি এতদিন কোথায় ছিলে গো? জাহান্নামে। তা এত বছর পরে দেখা, তবু দেখছি ওই তোমার স্বভাবটা কিন্তু একেবারে পাল্টায়নি। বলি তোমার মিষ্টির স্বাদ এখন কি নোনতা হয়েছে নাকি? তা কেন হবে? আরে মিষ্টির স্বাদ মিষ্টি আছে। হ্যাঁ, তবে এত বছর পর তোমার মিষ্টির স্বাদ যখন পাল্টায়নি, তখন আমার স্বভাব পাল্টাবে কেমন করে বলো তো? না, তোমার সঙ্গে কথা বলাই আমার অপরাধ হয়েছে, বুঝেছো? যাও, যাও, তুমি যেখানে যাচ্ছিলে সেখানেই যাও। যাও। যাবো বলে যাচ্ছি না ভাই, থাকবো বলে যাচ্ছি। আজ থেকে আমি কৃষ্ণনগরেই থাকবো। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, বুঝলে? যতবার আমি কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই, ততবারই কোনো না কোনো কারণে কৃষ্ণচন্দ্র আমার আঙুলের ফাঁক দিয়ে ফসকে পালিয়ে যায়। এতে আপনার কোনো দোষ নেই জাহাপানা, দোষ তো আপনার আঙুলের। কি বললে? না মানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে একটু বেঁকাতে হয় জাহাপানা। ইয়ালি না করে কি বলতে চাইছো খুলে বলো দেখি উজির। বলছি জাহাপানা, বলছি, তবে শুনুন। এতে কাজ হবে বলছো? হবে 100 বার হবে। আমি তবে আজই কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে একবার ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, মন্ত্রী আমাদের সাহায্য করলে আমরা জিতবো জাহাপানা। না, শুধু ওই মরকট মন্ত্রীর ভরসায় থাকলে হবে না উজির। কৃষ্ণচন্দ্রের মন্ত্রী হলো ফুটো নৌকো, বেটা নিজেও ডুববে আর সঙ্গে আমাদেরও ডোবাবে। তুমি বরং এমন কোন মানুষের সন্ধান করো যে পেছন থেকে এই কাজটা করবে। জাহাপানা, একটু আগেই দেখলাম ওই গজানন পণ্ডিত ওই কৃষ্ণনগরে আবার ফিরে এসেছে। হ্যাঁ, বলো কি? এ তো মেঘ না চাইতে জল। উজির, মন্ত্রীর সঙ্গে সঙ্গে গজানন পণ্ডিতকে ডেকে পাঠাও। এবার দেখি কৃষ্ণচন্দ্র আমার হাত ফসকে কি করে পালায়। একবার একটা মশা আমার কানের কাছে এসে চুপ করে এমন আওয়াজ শুরু করলো যে তার জ্বালায় আমার রাতের ঘুম উড়ে গেল। সে কি গোপাল? তারপর আর কি, আমার নামও গোপাল ভাঁড়। আমিও চোখ খুলে ঠায় বসে রইলাম মশাটাকে ধরার জন্য। মশাটা আমার হাতের উপরে এসে বসতেই আমি খপ করে মশাটা ধরে নিলাম। হ্যাঁ, মশাটা না মেরে তুমি মশাটা ধরে নিলে গোপাল? হ্যাঁ, নিলাম। তারপর একটা সরু সুতো দিয়ে মশার হাত পা আচ্ছা করে বাঁধলাম, যাতে মশাটা উড়ে পালাতে না পারে। তুমি মশাটা ধরে তার হাত পাও বাঁধলে? তারপর কি হলো? তারপর আমি মশাটাকে আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে শুয়ে দিলাম। কিছুক্ষণ পর যেই মশাটা ঘুমোবে বলে চোখ বন্ধ করছে, অমনি আমি মশার কানের কাছে চু করে আওয়াজ করা শুরু করলাম। মশাটা আমাকে ঘুমোতে দেয়নি, তাই আমিও মশাকে সারা রাত ঘুমোতে দিইনি। ওরে বাবা রে, আস্তে আস্তে আমার পেটে খিল ধরে গেল। ও বাবা, এই নাও গোপাল। এমন সুন্দর কৌতুক শোনালে আর তার বদলে উপহার পাবে না, তা কি হয়? খালি ভাড়ামো যত সব। গোপাল রাজসভায় এসে শুধু ভাড়ামো করে কত মুদ্রা মহারাজের কাছ থেকে উপহার হিসেবে পায়, আর এদিকে আমি সারাদিন এত খাটাখাটি করি,
এক পয়সাও বেশি পাই না। মাঝে মাঝে ইচ্ছে করে এক রাতে পুরো রাজকোষ ফাঁকা করে দিই। মন্ত্রীমশাই, নবাব বাহাদুর আপনাদের ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে? এই তো ভগবান মুখ তুলে তাকিয়েছেন। নবাব ডেকেছেন মানে নিশ্চয়ই কোনো কাজ আছে, আর কাজ করে দিতে পারলেই চল। নবাব বাহাদুর আমাকে ডেকে পাঠিয়েছেন। এই তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রী এসে গেছে। তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কাজটা ঠিক করতে পারলে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবো। আর না করতে পারলেই গর্দান, মাথায় থাকে যেন। 1000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ নবাব বাহাদুর, আপনার কাজ হয়ে যাবে, শুধু কি করতে হবে সেটাই বলুন। বলছি গজানন পণ্ডিত। কি গজানন পণ্ডিত? ঠিকই দেখেছেন মন্ত্রী মশাই, আমি সেই গজানন পণ্ডিত। নবাব বাহাদুরও আমাকে ডেকে পাঠিয়েছেন এই একই কাজের জন্য, বুঝলেন? গজানন পণ্ডিত তোমাকে বলে দেবে কি কি করতে হবে, বুঝলে? এই যে গোপাল, কোথায় চললে গো? রাজসভায় যাচ্ছি গো ভোলা ময়রা। আমার তো যাওয়ার ওই একটাই ঠিকানা। বলি তোমার সঙ্গে ওই গজানন পণ্ডিতের দেখা হয়েছে? গজানন পণ্ডিত? সে তো বছর খানেক হলো নিরুদ্দেশ। না গো গোপাল, আরে গজানন পণ্ডিত আবার ওই কৃষ্ণনগরে ফিরে এসেছে। আরে গতকালই তো আমার সঙ্গে দেখা হয়েছিল। লোকটা একটুও পাল্টায়নি। কুকুরের লেজ যে এত সহজে সোজা হয় না ভোলা ময়রা। নবাব বাহাদুর রাজবাড়ির দিকে যাচ্ছেন বলে মনে হচ্ছে। আমি চলি গো ভোলা ময়রা। এই যে কৃষ্ণচন্দ্র। নবাব বাহাদুর, আপনি? দেখেছেন জাহাপানা, আপনাকে দেখে কৃষ্ণচন্দ্র মানে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র কেমন ভূত দেখার মতো চমকে উঠলো। হ্যাঁ, ঠিক বলেছেন উজির। আসলে এইরকম সৌভাগ্য মহারাজের যে রোজ রোজ হয় না। ওই এসেই ফোড়ন কাটা শুরু করে দিয়েছে। তুমি চুপ করে নিজের জায়গায় বসো তো গোপাল। একেই দেরি করে এসেছো, তার উপর বেশি মুখ চালিও না। চুপ, সবাই চুপ। নবাব বাহাদুর, আপনি বলুন, হঠাৎ আমাকে কেন মনে পড়লো আপনার? জানতে চাই তুমি এই রাজ্যটা আমাকে দেবে কি না। দুঃখিত নবাব বাহাদুর, আমি এই রাজ্যটা আপনাকে দিতে পারবো না। তাই নাকি? তবে শুধু তোমার কথা আমি শুনবো না, প্রজারা কি চায় আমার সেটাও জানা দরকার। কৃষ্ণনগরের প্রজারা আমাদের মহারাজকে খুব ভালোবাসে। প্রজারা মহারাজকেই চায়। না 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 না, মুখের কথায় আমি বিশ্বাস করব না। তাই তো আমি ঠিক করেছি, এবার কৃষ্ণনগর রাজ্যে নির্বাচন হবে। সে কি? হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো। উজির, নির্বাচনের নিয়মটা আমার হয়ে তুমি সবাইকে বুঝিয়ে দাও। একটা কাগজে আমাদের নবাবের ছবি থাকবে, আর একটা কাগজে রাজা কৃষ্ণচন্দ্রের একজন করে প্রজা আসবে। তারপর সে যাকে রাজা হিসেবে চায় তার ছবির নিচে আঙুল ছাপ দেবে এবং সেই কাগজটা একটা বাক্সে ফেলে দেবে। এইভাবে সবার আঙুল ছাপ নেওয়ার পর বাক্স খুলে গণনা করা হবে কার আঙুল ছাপওয়ালা কাগজের সংখ্যা বেশি। যার আঙুল ছাপওয়ালা কাগজের সংখ্যা বেশি সেই হবে জয়ী। এইভাবেই যদি আমি জিতে যাই তাহলে এই কৃষ্ণনগর রাজ্যটা আমাকে দিয়ে দিতে হবে কৃষ্ণচন্দ্র। ও, এই ব্যাপার। তাহলে এই নির্বাচনে আমি জিতবো নবাব বাহাদুর। আমার রাজ্যের প্রজাদের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। তারা আমাকে ছাড়া কাউকে রাজা হিসেবে ভাবতেই পারে না। সেটা নির্বাচনের পরেই দেখা যাবে কৃষ্ণচন্দ্র। আমার তরফ থেকে উজির আর তোমার মন্ত্রী এই দুজন নির্বাচনের দায়িত্ব থাকবে, কেমন? হ্যাঁ,
আমি রাজি নবাব, আমি রাজি। আগামীকালই হবে। উজি আর কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করো, কেমন? হ্যাঁ মন্ত্রী, যা যা। না 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 না, কোথাও একটা গোলমাল হচ্ছে। সব প্রজারা আমাদের মহারাজকে ভালোবাসে এটা জেনেও নবাব বাহাদুর নির্বাচনের ব্যবস্থা করলেন, আবার সেই নির্বাচনের দায়িত্ব দিলেন মন্ত্রী আর উজিরের ঘাড়ে। মন্ত্রী মশাইকে বিশ্বাস নেই, ব্যাপারটা একটু চোখে চোখে রাখতে হবে দেখছি। কি হলো গোপাল, আরে কোথায় চললি? আগে একটা জরুরি কাজ মনে পড়ে গেছে মহারাজ, এক্ষুনি না গেলে সব গন্ডগোল হয়ে যাবে। চলুন। যেটা আন্দাজ করেছিলাম সেটাই দেখছি সত্যি। শুধু মন্ত্রী আর উজির নয়, গজানন পণ্ডিত কম যায় না। আমরা যেমন যেমন পরিকল্পনা করেছি তেমন তেমনটা করে ফেলতে পারলেই আমাদের নবাব বাহাদুরের জয় নিশ্চিত। আগামীকাল নির্বাচন মানে গণনা হবে আগামী পরশু। তাই আগামীকাল রাতের মধ্যেই নবাবের ছবির নিচে আমাদের নকল আঙ্গুলের ছাপ দিয়ে ওই বাক্সের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, তারপর যখন গণনা হবে তখন দেখা যাবে মহারাজের থেকে নবাব বাহাদুর বেশি আঙুল ছাপ পেয়েছেন। আর এই কাজটা করতে পারলে আমার ট্যাঁকে ঢুকবে 1000 স্বর্ণ মুদ্রা। ভাবতেই কেমন একটা লাগছে যে আমি 1000 স্বর্ণ মুদ্রার মালিক হব। হ্যাঁ, চলুন চলুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে কাজে হাত লাগানো যাক। না, এবার কিছু একটা করতেই হচ্ছে দেখছি। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরবাসী মন দিয়ে শোনো। আগামীকাল রাজবাড়িতে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রজাদের সেখানে উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়ে নিজেদের পছন্দের রাজাকে বেছে নিতে হবে। গোপাল দাদা যে বলো বলো কি চাই? এই যে আমাকে এক শিশি আতর দাও তো ভাই। এই যে গোপাল দাদা, এইটা নিয়ে যাও, মাখলে 7 দিনের আগে গন্ধ যাবে না। এইবার জমবে খেলা। আরে আসতে চলো গিন্নি, এত তাড়া কিসের? বলি সন্ধে হতে চললো যে, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, তাড়াতাড়ি চলো। তুমি না রাজসভার সদস্য। তাতে কি, সময় নিয়ে ধীরে সুস্থে হাঁটো। এমনিতেও তাড়াতাড়ি গিয়ে কোনো কাজ নেই, আমি সবার শেষ আঙুল ছাপটা দেব। সব বিষয়ে তোমার দেরি। দেরি কি আর এমনি করছে গিন্নি, দেরি করার পিছনে কারণ আছে। মহারাজ, সবার আঙুল ছাপ দেওয়া শেষ। সবাই এসে আঙুল ছাপ দিয়ে গেছে, শুধু গোপাল এখনো আসেনি। আগে এই যে মহারাজ, গোপাল এসে গেছে গিন্নিকে নিয়ে। এ কি গোপাল, তুমি আজও দেরি করে এলে? যাও গিন্নি, আগে তুমি গিয়ে আঙুল ছাপটা দিয়ে এসো। শেষ আঙুল ছাপটা গোপালই দিল জাহাপানা। তাতেও কৃষ্ণচন্দ্র জিততে পারবে না উজির। সে তো গণনার পরেই দেখা যাবে নবাব বাহাদুর। হ্যাঁ, নির্বাচনের কাজ তো শেষ হলো, এবার শুধু গণনার অপেক্ষা। 947, 948, 949। মহারাজ,
মোট 949টা আঙুলের ছাপ পেয়েছেন। 980, 981, 982 আর আমাদের জাহাপানা 982টা। এই যে রাজা কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি। এবার কি হবে কৃষ্ণচন্দ্র? কৃষ্ণনগরের প্রজারা তো তোমার থেকে বেশি আমাকে পছন্দ করে, তারা চায় আমার অধীনে আসতে। কিভাবে এমনটা হলো? আজ থেকে এই রাজ্যটা আমার। কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি ধরে কারাগারে বন্দি করো। সে কি, এবার আমাদের কি হবে? তোমরা সবাই যাবে কারাগারে। না 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 না, আমার মনে হয় গণনায় কোনো গোলমাল হয়েছে। কি করে সম্ভব? না না না, গণনায় কোনো গোলমাল হয়নি মহারাজ, গণনা একদম ঠিক আছে। গোলমাল হয়েছে অন্য জায়গায়। কি বলতে চাইছো গোপাল? যেটা সত্যি সেটাই বলছি মন্ত্রী মশাই। আমাদের মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, আর আমার থেকে ভালো আপনারাই জানেন যে এই বিশ্বাসঘাতকতাটা কে করেছে। গোপাল, ভুলে যেও না, এখন এই কৃষ্ণনগর রাজ্যটা আমার, তুমি আমার প্রজা। বেশি ফটর করলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। সে আপনার ইচ্ছে হবে নেবেন নবাব বাহাদুর, কিন্তু যেটা সত্যি সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ করে দেব অসৎ উপায়ে আপনি জিতেছেন। তাই নাকি? তবে দেখি তোমার কাছে কি প্রমাণ আছে। মহারাজ, এই দুটো কাগজের গন্ধ শুঁকে দেখুন, দেখুন তো কোনো পার্থক্য খুঁজে পান নাকি। নবাবের কাগজে কোনো গন্ধ নেই তো গোপাল, কিন্তু আমার কাগজে আতরের গন্ধ, তাই তো মহারাজ? হ্যাঁ, হবেই তো। নিজের ট্যাকের কড়ি খরচা করে আতর কিনে আমি ওই কালির দোয়াতে মিশিয়েছি মহারাজ, আর রাজ্যের সব প্রজারা এসে ওই আতর মেশানো কালির দোয়াত থেকে কালি দিয়ে আপনাকে আঙুল ছাপ দিয়েছে। তবে নবাবের কাগজে কোনো আতরের গন্ধ নেই যে। থাকবে কি করে? সবার শেষে আঙুল ছাপ দিতে আমি ঢুকেছিলাম যে। তখন আমি বুদ্ধি করে আতর মেশানো দোয়াতটা সরিয়ে অন্য একটা কালির দোয়াত রেখে এসেছি, আর গতকাল রাতে আমাদের মন্ত্রী মশাই আর গজানন পণ্ডিত ওই দোয়াত থেকেই কালি তুলে নবাবকে আঙুল ছাপ দিয়েছে। এই যে পুরো জলের মতো সোজা হিসেব মহারাজ। কি মন্ত্রী তুমি? গোপাল বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে মহারাজ। ওই গোপাল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত সব মন গড়া বানানো গল্প ফাঁদা হচ্ছে। আরো প্রমাণ চাই? বেশ বেশ, রাজসভার সদস্যরা, আপনারা কাকে আঙুল ছাপ দিয়েছেন বলুন বলুন বলুন। মহারাজকে। হ্যাঁ, এবার সবাই যে যার আঙুল নবাবের নাকের কাছে ধরুন। নবাব বাহাদুর, শুঁকে দেখুন তো সবার আঙুল থেকে আতরের গন্ধ পাচ্ছেন কিনা। পাচ্ছি, কিন্তু আর কোনো কিন্তু নেই নবাব বাহাদুর। আপনি চাইলে রাজ্যের সমস্ত প্রজাদের আঙুলের গন্ধ শুঁকে দেখতে পারেন। আতর বিক্রেতা বলেছিল একবার ওই আতর হাতে লাগলে 7 দিনের আগে গন্ধ যাবে না। না না না, এ আমি বিশ্বাস করি না। আমাদের নবাব বাহাদুর দিতে গেছেন, তাই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে বাঁচাবার জন্য পাগলের প্রলাপ শুরু করেছে। পাগল আমি নই উজির, পাগল তো আপনারা। তাই নবাবকে জেতানোর জন্য সহজ হিসেবেও গোলমাল করে ফেলেছেন। কৃষ্ণনগরের মোট জনসংখ্যা 951 জন, মহারাজকে আঙুল ছাপ দিয়েছে 949 জন, আর নবাবকে দিয়েছে 982 জন। 949 যোগ 982 1931 জন। যোগে কোনো ভুল নেই গোপাল। এই তো, এবার আপনারাই বলুন 951 জন মানুষ কিভাবে 1931টা আঙুল ছাপ দিতে পারে? ঠিক ঠিক, এবার কি বলবেন আপনারা? আর কিছু বলার আছে? সব তো এখন জলের মতন স্পষ্ট।
কিন্তু গোপাল, আজ্ঞে মহারাজ। কৃষ্ণনগরের মোট জনসংখ্যা 951 জন। আমি পেলাম 949টা আঙুল ছাপ। তবে বাকি দুটো? আগে ওই দুজন আর কেউ না, ওনারা হলেন আমাদের মন্ত্রী মশাই আর গজানন পণ্ডিত। না মহারাজ, আমি তো আপনার মন্ত্রী, আমি আপনাকেই আঙুলের ছাপ দিয়েছি। তাই না? তবে দেখি দেখি তোমার আঙুল ছুঁকে। মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি যদি আমাকে আঙুলের ছাপ দিতে, তাহলে তোমার হাতেও তো আতরের গন্ধ থাকতো। হ্যাঁ, ক্ষমা করে দিন মহারাজ। গোপাল যেগুলো বলল সেগুলো কি সত্যি মন্ত্রী? না মানে? সত্যি কথা বলো মন্ত্রী, তাতে তোমার শাস্তি কিছুটা হলেও কম হবে। আমি সব ওই 1000 স্বর্ণ মুদ্রার লোভে পড়ে করেছি মহারাজ। নবাব আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবে বলেছিলেন, তার বদলে আমাকে শুধু নকল আঙুলের ছাপ দিয়ে নবাবকে জিতিয়ে দিতে হবে। জাহাপানা জাহাপানা, সবই তো ঠিকঠাক চলছিল, মাঝখানে গোপাল এসে সব ঘেঁটে দিল। তাই তো দেখছি উজির, আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, পালাও। আচ্ছা গোপাল, তুমি এত কিছু হতে চলেছে বুঝলে কি করে? আগে সব চোখ কান খোলা রাখার ফল মহারাজ। সত্যি তুমি না থাকলে যে আজ আমার কি অবস্থাটাই না হতো। তোমাকে আমি পুরস্কার দেব গোপাল, তবে তার আগে মন্ত্রী আর গজানন পণ্ডিতকে আমি এমন শিক্ষা দেব যে ওরা সারা জীবন মনে রাখবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। যাও গিয়ে গজানন পণ্ডিতকে ধরে নিয়ে এসো। আর হবে না মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন। আঙুলের ছাপ নকল করে আমাকে হারাবে ভেবেছিল। এদের রাজ্যের সব জায়গায় ঘুরিয়ে নিয়ে এসো, সবাই দেখুক এদের কালি মাখা মুখ। বলি সকাল আবার আগামী কাল হবে গো। সকাল হয়ে বেলা হতে চললো, আর এই মানুষটাকে দেখো ঘরে এখনো শুয়ে শুয়ে নাক ডেকেই চলেছে। ওকিরে বাবা, এত সকালে আবার কে কিচির মিচির শুরু করলো? কি বললে? আমি কিচির মিচির শুরু করেছি? হ্যাঁ, ওটা বলছি, না হলে ঠান্ডা জল গায়ে ঢেলে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ ওই বাবা রে, গিন্নি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি বলি, তোমার লজ্জা করে না? না, এই ঢেরে বয়স পর্যন্ত বেলা অবধি ঘুম। কি যে বলো গিন্নি, ঘুমের আবার বয়স থাকে নাকি? ঘুম তো যখন তখন আসতে পারে গো। না মহারাজ, এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয় যে গোপাল এখানে যখন তখন আসবে, বসবে আর খেয়ে দিয়ে উঠে যাবে। এটা রাজসভা, রাজসভায় আসার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু গোপাল যা ঘুম কাতুরে লোক, ওকে কিছু বলতেও আমার ভয় করে। এ কেমন কথা শুনি? ঠিক আছে মহারাজ, আপনাকে কিছু বলতে হবে না। আজ গোপাল আসুক রাজসভায়, আমি আজ গোপালকে এমন জব্দ করব যে এবার থেকে গোপাল নির্দিষ্ট সময়ের আগেই রাজসভায় আসবে। সাবধান মন্ত্রী, পরে যেন আবার আমার কাছে ছুটে এসো না। এমনিতেই তো গোপালের পেছনে লাগতে গিয়ে অনেকবারই গোপাল তোমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, আর সেই ইতিহাস কিন্তু সবাই জানে। সেইবার তো গোপাল আমাদের মন্ত্রী মশাইয়ের গামছা পর্যন্ত খুলে নিয়েছিল। শুধু কি গামছা, গাছের ডালে উল্টো করে দিয়েছিল ঝুলিয়ে, মন্ত্রী মশাইয়ের মাথা গেছিল ঘুরে আর গা উঠেছিল গুলিয়ে। ঘুমটা কিছুতেই গা থেকে নামতে চাইছে না দেখছি। যাই তাড়াতাড়ি পা চালিয়ে যাই। রাজসভায় দেরি করে ঢুকলে আবার মহারাজের 1000 প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর তার উপর ওই শয়তান মন্ত্রীটাও তো আছে।
মহারাজ, এতক্ষণে গোপাল এসেছে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায়? আগে রাস্তায় মন্ত্রী মশাই। রাজসভা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর তুমি রাস্তায় কি করছিলে শুনি? কেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাজসভায় আসছিলাম। আপনি বুঝি রাস্তা দিয়ে হেঁটে না এসে উড়ে উড়ে রাজসভায় আসেন মন্ত্রী মশাই? আমি হেঁটেই আসি আর উড়ে উড়েই আসি, তাতে তোমার কি? হ্যাঁ, আমি তোমার মতন দেরি করে রাজসভায় আসি না মহারাজ। এইভাবে চলতে থাকলে কিন্তু গোপাল মাথায় চড়ে বসবে। হ্যাঁ মানে না মানে মানে গোপাল, এবার থেকে কিন্তু সময় মতো রাজসভায় আসার চেষ্টা করো। আর বলবেন না মহারাজ, বেশিক্ষণ না ঘুমোলে আমার মাথা খুলতে চায় না ঠিক। এই যে গোপাল, এসব চালাকি এখানে চলবে না। তুমি রোজ দেরি করে রাজসভায় আসো, আর মাস গেলে বেতন নিয়ে যাও। বেশ করব, আমি দেরি করে আসব। আমি দেরি করে এসে নিজের কাজ করি। আপনার মতন আগে ভাগে এসে অকাজ করার থেকে দেরি করে এসে কাজ করা অনেক ভালো। কি বললে? আমি অকাজ করি? বুড়ো শেয়ালের মতন ফ্যাচর ফ্যাচর বন্ধ করো গোপাল। সারাদিন তো রাজসভায় বসেই থাকো, আর বাড়ি যাওয়ার সময় হলে ভুঁড়ি দুলিয়ে বাড়ি ফিরে যাও। কি কাজের কাজ করো শুনি? আর যাই করি, আপনার মতন রাজকোষ থেকে মোহর চুরি করি না মন্ত্রী মশাই। চোরের মায়ের বড় গলা, ধেড়ে জিরাফ একটা। তাহলে তুমি মোটা জলহস্তি। আপনি তবে বুড়ো ভাম। তুমি একটা গন্ডার। থামবে তোমরা, এটা রাজসভা না মাছের বাজার? মাছ শুনে মনে পড়লো মন্ত্রী মশাই, আপনার মুখটা খানিকটা ওই পাকাল মাছের মতন। কি বললে? আমি পাকাল মাছ? তাহলে তুমি পচা তেলাপিয়া মাছ। যুদ্ধ জমে উঠেছে মহারাজ। চত্ব সব, আপনাকে হাতের কাছে পেলে চিবিয়ে খাবো, এই বলে দিলাম মন্ত্রী মশাই। তাই নাকি? আমিও তোমাকে ছেড়ে দেবো না গোপাল। মেরে মেরে তোমাকে আলু চচ্চড়ি বানিয়ে ফেলবো। চুপ কর বলছি, একদম চুপ। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে? আর আপনি কি করছেন? আপনি কি চুপ করে বসে আছেন? তোমরা এবার চুপ করবে। মন্ত্রী আর গোপাল কান খুলে শুনে রাখো, মুখ থেকে আর একটা কথা বার করলে আমি তোমাদের গর্দান নেব, এই আমি বলে দিলাম। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। যাও তো, যাও যাও যাও, যে যার মতো বাড়ি ফিরে যাও। সব হয়েছে এই গোপালের জন্য। আর আপনি বুঝি ধোয়া তুলসী পাতা? আবার আবার শুরু করলে তোমরা। দিল সকাল সকাল মাথাটা গরম করে ওই শয়তান মন্ত্রীটা। দূর দূর দূর। এই তো আমার মানুষটা এসেছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কেন কেন আমার জন্য অপেক্ষা করছিলে কেন? বলি সকাল সকাল তো ছুটতে ছুটতে বেরিয়ে গেলে, তোমার হাতে যে বাজারের থলেটা দেবো সেই সময়টাও পেলুম না গো। যাও, এই ফাঁকে বাজারটা করে নিয়ে এসো। দাও দাও, বাজারের থলেটা দাও দেখি। আজ মাথাটা গরম হয়ে আছে, ভালো ভালো খাবার না খেলে মাথা ঠান্ডা হবে না। বেশ তো, শুনলাম বাজারে নতুন ইলিশ উঠেছে। যাও না যাও, একটা নিয়ে এসো। ইলিশ মাছ? গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত মেখে খাওয়ার মজাই আলাদা। দাও দাও দাও, তাড়াতাড়ি বাজারের থলেটা দাও গিন্নি। আমি চললুম গিন্নি। আরে আরে, এই গোপাল দাদা যে। এই যে ভাই, ইলিশ মাছ কত করে? তোমাকে আবার কি দাম বলি বলো তো গোপাল দাদা? নিয়ে যাও নিয়ে যাও, সবার জন্য 10 মোহর, তোমার জন্য শুধু 8 মোহর। বলিস কি, এইটুকু ইলিশ মাছের দাম 8 মোহর? এই যে রীতিমতো গলা কাটা দাম। কি যে বলো না গোপাল দাদা, এই পদ্মার ইলিশ গো, পদ্মার। হ্যাঁ, পদ্মার ইলিশ এই দামে আর কোথাও পাবে না, সত্যি গো। পদ্মার ইলিশ? দে দে, ওই মাছটা তবে আমাকে দে। মামা বাড়ির আবদার পেয়েছে, এই মাছটা আমি নেব। না না, তোমাকে আমি মাছটা নিতে দেব না। এই হাঁ করে দেখছিস কি? দে বলছি, মাছটা দে। একদম না, তুই মাছটা আমাকে দে। এ তো মহা মুশকিলে পড়ে গেল। কে নেবেন আগে ঠিক করুন, তাতে ঠিক করুন কে নেবেন। ঠিক করার কিছু নেই, মাছটা আগে আমি দরদাম করেছি, তাই মাছটা আমি নেব। দরদাম করলেই হলো নাকি? এই নে মোহর, মাছটা আমার থলিতে দে। খবরদার বলছি, মাছটা মন্ত্রী মশাইয়ের থলেতে দিলে আমি তোর দোকান তুলে দেবই বলে দিলাম। দে, মাছটা আমাকে দে। আর মাছটা গোপালের থলিতে দিলে আমি তোকে তুলে দেব, এই বলে দিলাম। তাই নাকি?
দেখি আপনার কত ক্ষমতা, তুলে দেখান দেখি। কি ব্যাপার, বাজারের মধ্যে আবার এত চেঁচামেচি কাকে ঘিরে? গিয়ে গিয়ে একবার দেখে আসি তো। মাছটা আমি নেব। না, মাছটা আজ আমার পেটেই যাবে। না, আমার পেটে যাবে, ছেড়ে দিন বলছি। ছাড়বো না, যা করার আছে করে নাও। হ্যাঁ, গোপাল আর মন্ত্রীমশাই শেষ পর্যন্ত এখানেও ঝগড়া শুরু করেছেন। না 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 না, এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিতে হচ্ছে। মহারাজ মহারাজ মহারাজ, কি হলো সেনাপতি? কোনো জরুরি সংবাদ এনেছো বুঝি? হ্যাঁ মহারাজ, একটু আগে দেখে এলাম। কি দেখে এলে শুনি? আরে কি হলো বলো। বলছি মহারাজ, একটু আগে দেখে এলাম গোপাল আর আমাদের ওই মন্ত্রীমশাই দুজনে বাজারের মধ্যে দাঁড়িয়ে ঝগড়া করছে, আর সবাই গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ছি 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 ছি, এই গোপাল আর মন্ত্রীটা কি শুরু করেছে শুনি? ছে 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 ছে, সবার সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। মান সম্মান নিয়ে নয় মহারাজ, ইলিশ মাছ নিয়ে। হ্যাঁ মহারাজ, একবার গোপাল টানছে তো একবার মন্ত্রীমশাই। ওই ইলিশ মাছ নিয়েই তো যত ঝামেলা মহারাজ। না 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 না, এইভাবে চলতে থাকলে তো মহা বিপদ। কার বিপদ শুনি? আর বলো না রানী, গোপাল আর মন্ত্রী দুজনে আজ সকালে রাজসভায় একজোট ঝগড়া করেছে। একটু আগে সেনাপতি দেখে এলো ওরা নাকি বাজারে গিয়েও ঝগড়া শুরু করেছে। এ আবার নতুন কি? মন্ত্রীমশাই আর গোপাল দুজনের তো সাপে নেউলে সম্পর্ক। হ্যাঁ মহারাজ, রানীমা কিন্তু ঠিকই বলেছেন, দুজনেই দুজনকে দেখলে ওই ঘ্যাক করে ওঠে। এবার কি করা যায় বলো তো? না, কিভাবে যে ওদের ঝগড়া বন্ধ করে যায় সেটাই তো মাথায় আসছে না। আমি বলি কি, আপনি গোপাল আর মন্ত্রীমশাইয়ের একটা বুদ্ধির পরীক্ষা নিন। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো রানী। একজন জিতলে অপরজন আপনা আপনি চুপ করে যাবে, আর তাছাড়া নিজেদের বুদ্ধির পরিচয়টাও দেওয়া যাবে। বাহ 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 বাহ, খুব খুব ভালো বুদ্ধি দিয়েছো রানী। আমি আগামীকালই রাজসভায় ঘোষণা করে দেব এই পরীক্ষার কথা। ও, তুমি এসে গেছো? যাই এই বেলা মাছটা কুটে নুন হলুদ মাখিয়ে রাখি গে। হ্যাঁ, তাই করো। মানুষটার আবার হলো কি? এই তো একগাল হাসি নিয়ে বাজারে গেল, এই বলি তুমি দিন দিন এত কিপটে কেন হয়ে যাচ্ছ শুনি? মাছ এনেছো তাও আবার অর্ধেক? এই পেয়েছি অনেক যুদ্ধ করে। যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ করলে শুনি? কেন, আমাদের মন্ত্রী মশাইয়ের সঙ্গে। এই যে মন্ত্রী, গোপাল, তোমরা কি শুরু করেছো শুনি? আগে শুরু তো আমি করিনি মহারাজ, করেছে মন্ত্রী মশাই। মোটেই না, শুরু করেছো তুমি। ওই আবার শুরু হলো। মহারাজ, আপনি গোপাল আর মন্ত্রীমশাইকে দুদিকে মুখ করে বসিয়ে দিন, তাহলে ওনারা একে অপরের মুখ দেখতে পারবেন না। আমি চাইও না গোপালের হাঁড়ির মতন মুখটা দেখতে। অনেক হয়েছে, এবার তোমরা চুপ করো তো। আমার একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। আগে বলুন মহারাজ, আমি শুনছি। তবে শোনো, শুনলাম তোমরা দুজনে নাকি কাল বাজারে গিয়েও ঝামেলা শুরু করেছিলে। রাজ্যের প্রজাদের কাছে আমার একটা মান সম্মান আছে, আর তোমরা কিনা আমার রাজসভার সদস্য হয়ে সবার সামনে ঝগড়া ঝামেলা করলে। সব দোষ গোপালের মহারাজ, মাছটা ছেড়ে দিলেই ওই ঝামেলা মিটে যেত। কেন আমি কেন ছাড়বো? আমি আগে মাছটা নেব বলে গেছিলাম। উফ, চুপ করো। আমি তোমাদের দুজনকেই 3 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। সে কি মহারাজ? ঠিকই শুনেছ, তবে এখানেই শেষ নয়। আমি তোমাদের দুজনকে 50টি করে মোহর দেব। তোমাদের এই 3 দিনে আমার দেওয়া 50 মোহরকে দ্বিগুণ মানে 100 মোহর করে দেখাতে হবে। 3 দিনে 50টি মোহরকে দ্বিগুণ করতে হবে? এই যে অসম্ভব ব্যাপার মহারাজ। জানি, তাই তো তোমাদের ঘাড়ে এই দায়িত্বটা দিলাম। ঝগড়া করে জেতার থেকে বুদ্ধি খাটিয়ে জেতায় অনেক সম্মান আছে, আর তোমাদের মধ্যে যেই কাজটা করতে পারবে আমি তাকে পুরস্কার স্বরূপ 200 মোহর দেব।
আর যে পারবে না তাকে কি দেবেন মহারাজ? ঘাড় ধরে বার করে দেব আমার রাজসভা থেকে। এবার কিভাবে যে মাত্র 3 দিনের মধ্যে এই 50টি মোহর দ্বিগুণ করি? ওদিকে আবার মহারাজ বলেছেন মোহর দ্বিগুণ করতে না পারলে রাজসভা থেকে ঘাট ধরে বার করে দেবেন। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভাবতে হবে, একটা না একটা উপায় তো নিশ্চয়ই পাওয়া যাবে। শুধু খুঁজে বার করতে হবে কোন উপায়ে এই 50 মোহর দ্বিগুণ করা যায়। এই তো পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। যাই। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। মন্ত্রী মশাই এত রাতে ডেকে পাঠিয়েছেন যখন, তখন তো কাজ আছেই। নে, এবার চল আমার সঙ্গে। লা 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 লা। আজ খাবো মাছ ভাজা। আহা আহা আহা। ইলিশ মাছ যেমন তেল তার তেমন স্বাদ। আহা। কি গোপাল, সকাল সকাল এমন উচ্চিংড়ের মতন লাফাচ্ছ কেন শুনি? তাতে আপনার কি শুনি? আপনি নিজের চরকায় তেল দিন না। আমার চরকায় তেল দেওয়া হয়ে গেছে গোপাল। একদিনেই আমি মহারাজের দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। তাই নাকি? মন্ত্রীও দেখছি কম যায় না। তুমি কোথায় চললে গোপাল? আমি বাজারে যাচ্ছি। আজ পুরো বাজারটাই আমি কিনে নেব। হ্যাঁ। পুরো বাজার কিনে নেবে? এত টাকা পেলে কোথায় শুনি? কেন, এই যে মহারাজের দেওয়া 50টা মোহর আছে তো। আমি খাবো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। হ্যাঁ, মহারাজ গোপালকে 50 মোহর দ্বিগুণ করতে দিল, আর গোপাল কিনা তার মধ্যে থেকে বাজার করবে। যাই তো, গিয়ে একবার দেখে আসি। গিন্নি, এই দেখো বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা তুলে নিয়ে এসেছি। উমা, তাই তো দেখছি গো। বলি তুমি এত টাকা পেলে কোথায়? মহারাজ আমাকে 50 মোহর দিয়েছেন 3 দিনে দ্বিগুণ করে দেওয়ার জন্য। সেখান থেকে 5টা মোহর খরচ করে আমি বাজার করেছি গিন্নি। হ্যাঁ, আর 20টা মোহর আমি সরিয়ে রেখেছি। এখন আমার হাতে আছে আরো 25টা মোহর। এবার আমি 25 মোহরকে 100টা মোহর বানিয়ে দেখাবো। 50 মোহর দ্বিগুণ করতে গিয়ে আমাকে মাঝরাতে চুরি করতে হলো, আর গোপাল বলে কিনা 25 মোহরকে 100 মোহর বানাবে। কি দেখতে দেখতে 3 দিন তো কেটে গেল। কি মন্ত্রী, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পেরেছো তো? আগে হ্যাঁ মহারাজ, করেছি। গোপাল কোথায়? গোপালের দেখা নেই যে। গোপাল মনে হয় কাজটা করতে পারেনি, তাই ভয় রাজসভায় ডুব মেরেছে। আগে না মন্ত্রী মশাই,
ভয় পেয়ে পালানোর লোক এই গোপাল ভাঁড় নয়। সাবাস গোপাল, আমি জানতাম তুমি আসবে। নাও নাও, এবার দেখাও দেখি দেখি তোমরা কেমন আমার দেওয়া 50 মোহরকে 3 দিনের মধ্যেই দ্বিগুণ করে দিয়েছো। এই নিন মহারাজ, একটাতে আছে আপনার 50 মোহর, আর একটাতে আছে আরো 50 মোহর। 50 যোগ 50 সমান 100। 3 দিনেই দ্বিগুণ করে দিয়েছি মহারাজ। বাহ 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 বাহ, এবার আমার সামনে একবার গুণে দেখাও দেখি। আগে গুনছি মহারাজ। 1 2 3 98 99 আর 100। এই দেখুন মহারাজ। সাবাস মন্ত্রী, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। কি গোপাল, এবার যে তোমার পালা। এই নিন মহারাজ, এই বাক্সের ভিতরে 100 মোহর আছে, গুনে নিন। কি মাত্র এই কটা মোহর? আমি জানতাম মহারাজ গোপাল এই কাজটা করতে পারবে না। গোপাল একটা ধাপ্পাবাজ লোক। গোপাল আপনার দেওয়া 50 মোহর দিয়ে বাজার করেছে, আর আমি নিজের চোখে সেটা দেখেছি। গোপাল, মন্ত্রী কি ঠিক বলছে? আগে শুধু বাজার নয়, আপনার দেওয়া 50টা মোহর থেকে 25টা মোহর আমি খরচা করে ফেলেছি, আর এই বাক্সের মধ্যে আছে বাকি 25 মোহর। গোপাল, তোমাকে আমি কিন্তু রাজসভা থেকে বার করে দেব। কেন মহারাজ? আমি তো আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। একটু ভালোভাবে দেখুন মহারাজ, যে বাক্সে এই 25টা মোহর রাখা আছে সেই বাক্সের 3 দিকে আয়না লাগানো আছে, যে আয়নার প্রতিফলনের ফলে 25টা মোহর এখন 100টা মোহর হয়ে গেছে মহারাজ। বাক্সে আছে 25টা মোহর। বাক্সের 3টে দিকে আয়না লাগানো থাকলে 25টা মোহর যোগফল হবে 75। 75 যোগ 25 হলে 100। হিসেব মিলে গেছে মহারাজ। মিলবেই তো, গোপালের বুদ্ধি না মিলে যাবে কোথায়? মহারাজ, গোপাল কিন্তু আপনাকে ঠকাচ্ছে। মোটেই নয় মন্ত্রী মশাই, মহারাজ বলেছিলেন 50টা মোহরকে দ্বিগুণ করে দেখাতে হবে, আমিও দেখিয়ে দিয়েছি। মহারাজ শুধু মোহর দ্বিগুণ করতে বলেছেন, মূল্য তো দ্বিগুণ করতে বলেননি। কি মহারাজ? হ্যাঁ, মানে আমি জানতাম, আমি ঠিক জানতাম গোপাল তুমি এমন কিছুই করবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতে হয় সে আর তোমার থেকে ভালো কে না জানে। ধন্যবাদ মহারাজ। কিন্তু মন্ত্রী, তুমি কিভাবে এই 3 দিনে মোহর দ্বিগুণ করলে শুনি? মানে না, মানে ওই আর কি। না না, বলো বলো বলো, বলতে তোমাকে যে হবে, না বললে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা করে দিন মহারাজ, রাতের অন্ধকারে রাজকোষ থেকে আমি 50 মোহর চুরি করে আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করেছি। চুরি? চাপে পড়ে চোর নিজের মুখে চুরির কথা স্বীকার করেছে মহারাজ। এবার মন্ত্রী মশাইয়ের জন্য একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। করবই তো, 100 বার করব। আজ থেকে মন্ত্রীর বেতন বন্ধ, আর মন্ত্রীর বেতন পাবে গোপাল নিজের সততা আর বুদ্ধির মাধ্যমে কাজ করার জন্য। এমন করবেন না মহারাজ, আর হবে না। নিন, এবার বুঝুন গোপালের পিছনে লাগার মজা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.